ভেক্টর চ্যাপ্টারটা থেকে এর আগের ভিডিওটাতে আমরা ডিরেকশন কোসাইন্স অ্যান্ড ডিরেকশন রেশিও মানে দিক কোসাইন এবং দিক অনুপাত সম্পর্কে জেনেছি। আজকে তারপরে যেটা আমরা জানবো সেটা হলো লম্ব অভিক্ষেপ বা প্রজেকশন। এবার প্রজেকশন কথাটাও তোমরা এর আগে শুনেছো। আমরা এর আগে শিখেছি এ ভেক্টরের উপর বি ভেক্টরের প্রজেকশন কি হয় বা বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের প্রজেকশন কি হয়, স্কেলার প্রজেকশন মানে স্কেলার অভিক্ষেপ এবং ভেক্টর অভিক্ষেপ দুটোই শেখা হয়েছিল। তো তোমাদের যদি কারোর আগের ভিডিওটা না দেখা হয়ে থাকে তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে গিয়ে ভিডিওটা দেখে নাও, আর না হলে ওপরের আই বাটনটাতে ক্লিক করলেই তোমরা ভিডিওটা পেয়ে যাবে। এবার দেখো, তোমরা যখন আগেরবার প্রজেকশন পড়েছিলে তখন তোমাদের বলেছিলাম প্রজেকশন মানে ছায়া, মানে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের প্রজেকশন মানে বি ভেক্টরের যে ছায়াটা সেটা এ ভেক্টরের ওপর পড়বে এই রকম। তো এবার আমরা যে ধরনের প্রজেকশনটা পড়বো সেটা দেখো কীরকম। ধরি এল একটি সরল রেখা যার দিক কোসাইনগুলি হলো যথাক্রমে এল, এম এবং এন। মানে এখানে দেখো এই এল নামক আমি একটা সরলরেখা নিয়েছি যার দিক কোসাইনগুলো দেওয়া রয়েছে এল, এম এবং এন। আর পি x1 y1 z1 এবং কিউ x2 y2 z2 দুটি বিন্দু সংযোজক সরলরেখা পি কিউ ভেক্টর হলে, দেখো পি বিন্দুটা এটা এবং কিউ বিন্দুটা এটা, এখানে বলেই দিয়েছে যে এদের কোঅর্ডিনেটগুলো কত কত। তাহলে পি কিউ ভেক্টরটা আমরা কি করে নির্ণয় করি, ও কিউ মাইনাস ওপি ভেক্টর, যেখানে ও হলো মূল বিন্দু। তাহলে সেইভাবে বার করলে যেটা আসে দেখো x2 মাইনাস x1 আই ক্যাপ প্লাস y2 মাইনাস y2 জে ক্যাপ প্লাস z2 মাইনাস z1 কে ক্যাপ, এটা আসে পি কিউ ভেক্টরের মানটা। মানে হলো কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন প্রদত্ত সরলরেখা এল এর ওপর পি x1 y1 z1 এবং কিউ x2 y2 z2 বিন্দুর সংযোজক সরলরেখার লম্ব অভিক্ষেপ পি হলে পি এর মানটা কত হবে, পি এর মানটা হবে এই সূত্রটা অনুযায়ী যেটা পাবো আমরা। তাহলে কি বলতে চাইছে, একটা সরলরেখা দেওয়া আছে এল যার ডাইরেকশন কোসাইন আমরা জানি, দুটো বিন্দু দেওয়া রয়েছে যেমন এখানে পি আর কিউ। এবার এই পি কিউ সরলরেখার প্রজেকশনটা কার ওপর পড়বে, এই এল সরলরেখার ওপর। মানে এই পি কিউ সরলরেখার যে ছায়াটা সেটা পড়বে এই এল সরলরেখাটার ওপর। তাহলে কিউ বিন্দু থেকে আমি একটা লম্ব টেনেছি এল এর ওপর, আর এখানে পি বিন্দু থেকে একটা লম্ব টেনেছি এল এর ওপর। তার মানে এই লম্বটার নাম দিয়েছি কিউ এন আর এটার নাম দিয়েছি পি এম। এবার তাহলে এই যে প্রজেকশন মানে এই যে এম এন এই অংশটুকুকে যদি স্মল পি ধরা হয় তাহলে স্মল পি এর ভ্যালুটা কত, স্মল পি এর ভ্যালুটা হলো এল ইন্টু x2 মাইনাস x1 প্লাস এম ইন্টু y2 মাইনাস y1 প্লাস এন ইন্টু z2 মাইনাস z1। মানে বুঝতেই পারছো যেখানে এল, এম এবং এন হলো যে প্রদত্ত সরলরেখাটা দেওয়া থাকবে তাদের দিক কোসাইন, আর x1 y1 z1 আর x2 y2 z2 হবে যে দুটো বিন্দু দেওয়া থাকবে তাদের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক। এই সম্পর্কে একটা এক্সাম্পল দেখো তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। একটি সরলরেখা এস এর দিক কোসাইনগুলি হলো 6/7, 2/7, 3/7। এই সরলরেখার ওপর 2, 3, -1 ও 5, 2, 3 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখার লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। ঠিক আছে, এবার তোমরা তো বুঝতেই পারছো এই অভিক্ষেপটা লম্ব কেন বলা হয়, কারণ দুটো বিন্দু থেকে কিন্তু লম্ব টানা হয়েছিল সরলরেখাটার ওপর। ঠিক আছে, সেই লম্ব যে অভিক্ষেপটা হয়েছিল বা লম্বভাবে যে ছায়াটা পড়েছিল সেইটুকু ছায়ার দৈর্ঘ্যটাই হয়েছিল লম্ব অভিক্ষেপ বা স্মল পি দিয়ে যেটা প্রকাশ করেছিলাম। তাহলে এক্ষেত্রে দেখো যে সরলরেখাটা আছে মানে এখানে এল এর বদলে এস দিয়ে প্রকাশ করা হয়েছে। এখানে যেটা সূত্রে যেটা ছিল এল সরলরেখা ছিল, প্রশ্নে তোমাকে যে এক্সাম্পলে যে প্রশ্নটা দিয়েছে সেখানে এস সরলরেখা দিয়েছে, তো তাতে কোনো যায় আসে না। তো ওই এস সরলরেখার ডাইরেকশন কোসাইনগুলো বা এল, এম এবং এন এর মান কত দিয়ে দিয়েছে, 6/7, 2/7 এবং 3/7। আর যে বিন্দু দুটো আছে, বিন্দু দুটো ধরো এখানে যেরকম পি কিউ দিয়ে দিয়েছিল ওখানেও দুটো বিন্দু দিয়ে দিয়েছিল যাদের কোঅর্ডিনেট হলো 2, 3, -1 আর 5, 2, 3। ঠিক আছে, তাহলে এবার লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে বলেছে। তো লম্ব অভিক্ষেপের সূত্র কি, লম্ব অভিক্ষেপের সূত্র এই যে সিম্পল এই সূত্রটা। তাহলে এই সূত্রে আমরা দেখো বসিয়ে দেবো। এরপর লম্ব অভিক্ষেপটিকে যদি স্মল পি ধরা হয় তাহলে লম্ব অভিক্ষেপের সূত্র কি, এই যে এল ইন্টু x2 মাইনাস x1 প্লাস এম ইন্টু y2 মাইনাস y1 প্লাস এন ইন্টু z2 মাইনাস z1। তো আমি এইটাকে ধরছি x1 y1 z1 আর এটাকে ধরছি x2 y2 z2। তারপর সূত্রে সমস্ত ফেলে যে মানটা আসলো
এবার দেখো যদি পি এর মান ঋণাত্মক আসতো, যদি ঋণাত্মক আসতো তাহলেও কিন্তু আমাদের ধনাত্মক মানই গ্রহণ করতে হতো। কারণ কি? কারণ প্রজেকশনটা বা লম্ব বিক্ষেপ যেটা হয় সেটা কি, সেটা হলো অ্যাকচুয়ালি দৈর্ঘ্য একটা। দৈর্ঘ্য তো আমরা জানি কোনোদিন ঋণাত্মক হয় না, এর জন্য পি এর মান কিন্তু সর্বদা ধনাত্মক মানই আমরা নেব। তো এই ব্যাপারে ক্লিয়ার থাকার জন্য আমার মনে হয় এই যে পি এর যে সূত্রটা ছিল এখানে যদি উভয় দিকে আমি মড নিয়ে নিই তাহলে মনে হয় এই সমস্যার সমাধান হয়ে যাবে। মড নিয়ে নেওয়ার ফলে কি হবে, যদি আমাদের ভ্যালুটা মাইনাসও চলে আসে তাও মড থেকে বেরিয়ে সেটা আবার পজিটিভই হয়ে যাবে। এবার আমরা যেটা দেখব সেটা হলো দুটি প্রদত্ত বিন্দু সংযোজক সরলরেখার দিক কোসাইন সমূহ এবং দিক অনুপাত সমূহ। তার মানে দুটো বিন্দু দিয়ে দেওয়া থাকবে এবং সেই বিন্দু দুটো সংযোজক যে সরলরেখা তার দিক কোসাইন এবং দিক অনুপাত আমাকে নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের দুটো বিন্দু নিয়ে নিতে হবে, কারণ প্রশ্নে বলেছে দুটি প্রদত্ত বিন্দু, মানে দুটো বিন্দু দেওয়া থাকবে। তাহলে এখানে দেখো আমি ধরেছি, মনে করি a x1 y1 z1 এবং b x2 y2 z2 দুটি বিন্দু ত্রিমাত্রিক দেশে প্রদত্ত। এখন মূলবিন্দু ও এর সাপেক্ষে বিন্দু দুটির অবস্থান ভেক্টর যথাক্রমে, অবস্থান ভেক্টর তো বুঝতেই পারছো, মূলবিন্দু সাপেক্ষে এটা x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, আর একইভাবে ওবি ভেক্টরটা হবে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। এবার বিন্দু দুটি সংযোজক সরল রেখা যদি ab ভেক্টর হয় তাহলে ab ভেক্টর ইকুয়ালস টু কি আমরা সবাই জানি ob ভেক্টর মাইনাস oa ভেক্টর, মানে b বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস a বিন্দুর অবস্থান ভেক্টর। সেইভাবে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি এইটা। তাহলে এখন মড অফ এবি ভেক্টরটা কত, বা এবি ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা কত হবে, রুট ওভার অফ x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 হোল স্কোয়ার। তাহলে এবি সরলরেখার দিক কোসাইনগুলো কত হবে, এই যে এবি সরলরেখার দিক কোসাইনগুলো কত হবে, আমরা জানি এক্স অক্ষ বরাবর উপাংশ বাই ভেক্টরটার ম্যাগনিটিউড বা লেন্থ। তাহলে এক্স অক্ষ বরাবর এই সরলরেখার উপাংশ কত, এক্স অক্ষ বরাবর উপাংশ হলো x2 মাইনাস x1, ঠিক আছে। আর এই ভেক্টরটার লেন্থটা কত, লেন্থটা এই যে এই পার্টটা। তাহলে এবি সরলরেখার দিক কোসাইনগুলি হবে, দেখো l ইকুয়ালস টু x2 মাইনাস x1 বাই মড অফ এবি ভেক্টর, m ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই মড অফ এবি ভেক্টর, আর n ইকুয়ালস টু z2 মাইনাস z1 বাই মড অফ এবি ভেক্টর। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, এখানে যখন বলেছিল যে দুটো বিন্দু সংযোজক সরলরেখার দিক কোসাইন, ঠিক আছে, তো তখন কিন্তু আমাকে দিক নির্দেশ করে দেয়নি যে এ থেকে বি এর দিকে না বি থেকে এর দিকে যেতে হবে। তাহলে আমাদের কি দুটোই কনসিডার করতে হবে। যদি আমাকে এ বি বিন্দু দিয়ে দেয় তাহলে কি আমার যখন দিক কোসাইন বের করতে হবে তখন আমরা দুটো দিকেই আমরা ক্যালকুলেশনটা করব, শুধুমাত্র একটা দিকে ক্যালকুলেশন করলে হবে না যে আমি শুধু একটু আগে যেটা দেখালাম শুধু এ বি ভেক্টরের দিকে, তাহলে বি থেকে এর দিকেও তো যেতে পারতো, তাই না, বি থেকে এর দিকেও যাওয়া যেত। যেহেতু আমাকে দিক মেনশন করে দেয়নি, আর ভেক্টরের ক্ষেত্রে তোমরা জানো যে দিকটা খুব ইম্পর্টেন্ট, তাহলে আমাদের দুটোই লাগবে। তাহলে এবি সরলরেখার দিক কোসাইন কত হবে, এবি সরলরেখার দিক কোসাইন হবে এইটা। কিন্তু সেমভাবে যখন বি এর সরলরেখাটা করবে, বি এর সরলরেখার ক্ষেত্রে উল্টে যাবে, মানে ও এ মাইনাস ও বি হয়ে যাবে। তখন দেখবে এখানেও দেখবে সমস্ত উল্টে যাচ্ছে, মানে x1 মাইনাস x2 হয়ে যাচ্ছে, এটা y1 মাইনাস y2 আর z1 মাইনাস z2। ঠিক আছে, তাহলে কি আমরা যখন ইন জেনারেল যখন কোনো দুটো বিন্দু দেওয়া থাকবে আর তাদের সংযোজক সরলরেখার দিক কোসাইন বের করতে হবে তখন আমরা সূত্রে কি লিখব, এল ইকুয়ালস টু প্লাস মাইনাস, প্লাসও নেব মাইনাসও নেব x2 মাইনাস x1 বাই মড এবি ভেক্টর, m ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই মড এবি ভেক্টর, আর n ইকুয়ালস টু প্লাস মাইনাস z2 মাইনাস z1 বাই মড এবি ভেক্টর। এটা নেব কারণ এটা শুধুমাত্র এবি ভেক্টরের দিকে, বি এ ভেক্টরের দিকে দিলে আবার উল্টে যেত, মানে মাইনাস অফ x2 মাইনাস x1 হয়ে যেত তখন, তাই না। তাহলে বুঝতে পারছো আমাকে শুধু একটা দিক কোসাইন নির্ণয় করলেই হবে না, হয় এই দিক কোসাইনটা হতে পারে অথবা কি অথবা বি এর সরলরেখার দিক কোসাইনটাও হতে পারে, তখন কিন্তু সামনে একটা মাইনাস চলে আসবে। এবার দিক অনুপাতগুলো কি হয়, দিক অনুপাতগুলো তো তোমরা জানোই দিক কোসাইনগুলোর অনুপাত। সেই জন্য দেখো এখানে a ইকুয়ালস টু আমি x2 মাইনাস x1, b ইকুয়ালস টু y2 মাইনাস y1 আর c ইকুয়ালস টু z2 মাইনাস z1 নিয়েছি। ঠিক আছে, এটা হলো এই যে দুটো বিন্দু সংযোজক সরলরেখাংশের দিক অনুপাতের সূত্র। এবার এই সংক্রান্ত আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো এক্সাম্পলে আছে 1 2 মাইনাস 3 এবং -2 3 1 বিন্দু দুটি সংযোজক সরলরেখার দিক অনুপাত এবং দিক কোসাইন সমূহ নির্ণয় করো। তাহলে ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে দিক কোসাইনই বলুক বা দিক অনুপাতই বলুক না কেন, প্রথমে আমরা দিক অনুপাতটা নির্ণয় করব। ঠিক আছে, তো
কারণ দিক অনুপাত নির্ণয় করা কিন্তু সহজ। কি করে? এই দুটো বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখার দিক কোসাইন কি জানি আমরা, a = x2 - x1, তাহলে x2 এটা, x1 এটা, সেই হিসাবে দেখো আসলো -3। b = কি y2 - y1, এটা y2 এটা y1 করা হলো। c = z2 - z1, মানে এটা z2 এটা z1 করে আমরা a b c এর মান পেয়ে গেলাম, মানে দিক অনুপাতগুলো পেয়ে গেলাম। এবার আমরা জানি কোনো সরলরেখা বা ভেক্টরে যদি দিক অনুপাতগুলো দেওয়া থাকে তাহলে তার দিক কোসাইন l, m আর n কি করে বার করতে হয়। সূত্রগুলো আমরা এই যে পড়েছিলাম একটু আগেই, তাহলে সেই সূত্রে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখো পেলাম প্লাস মাইনাস কিন্তু এখানে দেওয়াই রয়েছে, তাহলে যখন -3 আসবে, -3 হলে সেটা কি হয়ে যাবে, প্লাস মাইনাসটা ঘুরে মাইনাস প্লাস হয়ে যাবে। এটা কেন দিয়েছি? কারণ এর ভ্যালু যখন -3 তখন এই প্লাসের সাথে মাইনাস হয়ে মাইনাস হয়ে যাবে, আর এর ভ্যালু যখন -3 যখন বসানোর পরে এই যে মাইনাসের সাথে মাইনাসে মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে, তার মানে তখন এই ওপরের সাইনটা মাইনাস হয়ে যাবে, নিচের সাইনটা প্লাস হয়ে যাবে, এর জন্য এটা সাইনটা দেওয়া আছে -প্লাস। তাহলে এখান থেকে আমরা l, m আর n এর ভ্যালু দেখো পেয়ে গেলাম। তাহলে যে সরলরেখাটার দিক কোসাইন হতে পারে সেই দিক কোসাইনগুলোর মান কত কত হতে পারে, একটা হতে পারে -3/√26, একটা হতে পারে +1/√26, এটা একটা হতে পারে +4/√26। মনে রাখবে প্রথম সাইনটার সাথে প্রথমগুলো নেব আর দ্বিতীয় সাইনটার সাথে দ্বিতীয় আর একটা নেব। অথবা আর একটা দিক কোসাইন কত হতে পারে, অথবা আর একটা হতে পারে +3/√26, -1/√26, -4/√26। তো চলো দেখে উত্তরটা কিভাবে লিখেছি। দেখো তাহলে নির্ণেয় দিক কোসাইনগুলি হলো এটা অথবা এটা, মানে কি ওই যে বললাম দিকটা তো আমাকে মেনশন করে দেয়নি, দিক তো মেনশন করে দেয়নি, তার মানে আমি এ বি বরাবরও যেতে পারি, বি এ বরাবরও যেতে পারি, কিন্তু যে কোনো একটাই হবে, এর জন্য অথবা দিয়ে লেখা আছে, প্লাস মাইনাস দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপর দেখো যে টপিকটা রয়েছে সেটা আসছে দুটো সরলরেখা বা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ, বা টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস অর ভেক্টর। এক নম্বরে যেটা আছে দেখো, ধরি দুটি সরলরেখা L1 এবং L2 এর দিক কোসাইনগুলি যথাক্রমে L1 M1 N1, মানে L1 এর হলো L1 M1 N1 আর L2 এর দিক কোসাইনটা হলো L2 M2 এবং N2। ঠিক আছে, আমরা আরও ধরে নিচ্ছি যে থিটা হলো L1 এবং L2 যে সরলরেখা দুটো আছে তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ। ঠিক আছে, মানে ধনাত্মক x অক্ষের সঙ্গে যে কোণটা করেছে সেই কোণটা। তাহলে cos থিটা সমান সমান তোমরা মনে রাখবে এটা হলো দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যখন হলো ডিরেকশন কোসাইন দেওয়া থাকবে। মনে রাখো আগের বার যখন পড়েছিলাম তখন কিন্তু আমাদের অবস্থান ভেক্টরগুলো দেওয়া থাকতো ভেক্টরে, কিন্তু এবার কোনো অবস্থান ভেক্টর দেওয়া থাকবে না, এবার কি দেওয়া থাকবে, এবার হলো দিক কোসাইন দেওয়া থাকবে। তাহলে যদি দুটো সরলরেখার দিক কোসাইন দেওয়া থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ কী করে নির্ণয় করতে হয় তার সূত্রটা হলো এইটা, mod of L1 L2 plus M1 M2 plus N1 N2 by root over of L1 square plus M1 square plus N1 square আর root over of L2 square plus M2 square plus N2 square। এইটা হলো টোটাল সূত্রটা। এখন আমরা কি জানি, কোনো ভেক্টরের যদি দিক কোসাইনগুলো L, M এবং N হয় তাহলে তাদের বর্গের যোগফলের মানটা কত হয়, 1 হয়। তাহলে সেক্ষেত্রে দেখো L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ারটাও হলো 1, আবার L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ারটা 1। কারণ কি, কারণ হলো এইগুলো কিন্তু দুটো সরলরেখার দিক কোসাইন। ঠিক আছে, তো এখন তাহলে সূত্র আমরা কি পেলাম, cos থিটা ইকুয়ালস টু mod অফ L1 L2 প্লাস M1 N2 প্লাস N1 N2, এটা হলো সূত্র আমরা পেলাম যখন দিক কোসাইন দেওয়া থাকবে। এবার দেখো যদি দুটো সরলরেখা লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে থিটা যখন 90 ডিগ্রি হবে তখন cos থিটার ভ্যালুটা কত হবে, cos থিটার ভ্যালুটা 0। তার মানে দুটো সরলরেখা যখন লম্ব হবে তখন mod অফ L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 এটার ভ্যালুটা হবে 0। এই শর্তগুলো কিন্তু কাজে লাগবে পরে অঙ্ক করার ক্ষেত্রে। দুটো সরলরেখা লম্ব হলে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করব যখন দিক কোসাইনগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, এর আগে আমাদের কি ভেক্টরগুলোই দেওয়া থাকতো, এ ভেক্টর দেওয়া থাকতো, বি ভেক্টর দেওয়া থাকতো, তারপর বলেছে এই দুটো ভেক্টর লম্ব কিনা প্রমাণ করো। তো আমরা কি করতাম, ওই ভেক্টর দুটো ডট প্রোডাক্ট করে 0 দেখাতাম। তো এবার কি করা থাকবে, এবার কিন্তু দিক কোসাইন দেওয়া থাকবে। তো দিক কোসাইন থাকলে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হলো এইটা। ঠিক আছে, লম্ব হওয়ার ক্ষেত্রে। এরপর দেখো যেটা আছে, L1 এবং L2 সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে যদি এবং কেবলমাত্র যদি ইফ অ্যান্ড অনলি ইফ
ইফ অ্যান্ড অনলি ইফ কথাটা কিন্তু এর আগেও শুনেছিলে, যখন ওই 3টি ভেক্টর একতলীয় হওয়ার শর্তটা পড়া হয়েছিল তখন এই যদি এবং কেবলমাত্র যদিটা তোমরা পড়েছিলে। তার মানে কি, এদিক থেকে এই শর্তটা থেকে তোমরা এই শর্তটাই যেতে পারো, আবার এই শর্তটা থেকে এই শর্তটাও আসতে পারো। তার মানে তুমি যদি এই রকম দেখো দিক অনুপাতগুলো সমান, তাহলে বলতে পারো যে L1 আর L2 হলো পরস্পর সমান্তরাল সরলরেখা। আর যদি পরস্পর সমান্তরাল সরলরেখা বলে দেয় তাহলে তোমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারো। এটা কিন্তু শুধুমাত্র সমান্তরালের ক্ষেত্রেই না, ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশনটা কিন্তু এই যে যদি সরলরেখা দুটো লম্ব হতো সেখানেও যদি এই কন্ডিশনটা দেওয়া থাকে, তার মানে তোমরা বুঝতে পারবে যে সরলরেখা দুটো পরস্পর লম্ব। আবার যদি পরস্পর লম্ব দেওয়া থাকে সরলরেখা দুটি, তাহলে তোমরা এই দিক কোসাইনের সাথে এই শর্তটা ইউজ করতে পারবে। এরপর যেটা আছে সেটা হলো যদি L1 এবং L2 সরলরেখা দুটির দিক অনুপাত দেওয়া থাকে। দিক অনুপাত দেওয়া আছে, দেখো L1 এর দিক অনুপাত A1 B1 C1 আর L2 এর দিক অনুপাত হলো A2 B2 C2 এবং থিটা যদি তাদের অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ হয়, ঠিক আছে, তাহলে কি হবে cos থিটা ইকুয়ালস টু সেই আগের বার আমরা যেরকম L1 L2 এর সাথে করেছিলাম সেই রকমই, ঠিক আছে, mod of A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই রুট ওভার অফ A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ডট রুট ওভার অফ A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। কিন্তু আগের বার খেয়াল করো, আগের বারে নিচের পার্টটা 1 হয়ে গেছিলো, কারণ L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার আর L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ারের ভ্যালুটা কত ছিল, 1 ছিল। ওটা তো একটা সূত্র, ঠিক আছে। তো কিন্তু এক্ষেত্রে তোমরা দিক অনুপাতের ক্ষেত্রে কিন্তু এটা জানো যে দিক অনুপাতের ক্ষেত্রে কিন্তু এটার ভ্যালু 1 হয় না, এরকম কোনো রকম সূত্র আমরা শিখিনি। তার জন্য যদি দিক অনুপাত দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের এই পুরোটাই করতে হবে। এরপর দেখো দেওয়া রয়েছে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, মানে কি বলা হয়েছে যে সরলরেখা দুটি পরস্পর লম্ব, তাহলে cos 90 ভ্যালু তো 0 তোমরা জানো। তাহলে L1 এবং L2 সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে যখন mod of A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়ালস টু 0। তার মানে এক্ষেত্রে কি, এক্ষেত্রে দিক অনুপাত যখন দেওয়া থাকবে তখন তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে। এর আগেরটা কি ছিল, যদি দিক কোসাইন দেওয়া থাকে তখন। L1 আর L2 সরলরেখা যদি দিক অনুপাত দেওয়া থাকে তখন তোমরা এই ফর্মুলাটা ইউজ করে 0 করবে যদি সরলরেখা দুটি পরস্পর লম্ব হয়। সেমভাবে যদি A1 বাই A2 ইকুয়ালস টু B1 বাই B2 ইকুয়ালস টু C1 বাই C2 হয়, তাহলে L1 এবং L2 সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। এক্ষেত্রে কিন্তু কোনো রকম আলাদা হবে না ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিওর ক্ষেত্রে, শুধুমাত্র পার্থক্যটা হবে cos থিটাটার ক্ষেত্রে, কারণ দিক কোসাইন হলে এই পার্টটা আর এই পার্টটা 1 হয়ে যাচ্ছিল, কিন্তু দিক অনুপাত হলে এই পার্টটা আর এই পার্টটা কিন্তু থেকে যাবে, 1 হবে না। বাকি দেখো সূত্রগুলো সমস্ত এক। এরপর আমরা একটা এক্সাম্পল দেখি। দেখাও যে এই বিন্দু দুটো সংযোজক সরলরেখা এবং এই বিন্দু দুটো সংযোজক সরলরেখা পরস্পর লম্ব। তাহলে আমরা আগে কি করব, আমরা আগে করব এই বিন্দু দুটো সংযোজক সরলরেখার দিক অনুপাতটা বার করে নিই, কারণ দিক অনুপাত বার করা তাড়াতাড়ি হবে, ঠিক আছে। আর লম্ব দেখাতে গেলে তো আমরা দিক অনুপাতেরও সূত্র আছে, ঠিক আছে, দিক অনুপাতেরও সূত্র রয়েছে আমাদের কাছে, দিক কোসাইনেরও সূত্র রয়েছে। তো দিক অনুপাত যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যায়, তো আমরা দিক অনুপাতটা আগে বের করে নিই। এবার সলিউশনটা দেখো, এই বিন্দুটা আর এই বিন্দু দুটির সংযোজক সরলরেখার দিক অনুপাত কত, x2 মাইনাস x1 এটা, y2 মাইনাস y1 এটা, আর z2 মাইনাস z1 মানে এটা। অথবা এটাকে কি সলভ করে আমি করলাম 2 3 1। এবার ধরে নিলাম আমি A1 ইকুয়ালস টু 2, B1 ইকুয়ালস টু 3 আর C1 ইকুয়ালস টু 1, মানে দিক অনুপাতগুলোকে আমি A1 B1 C1 দিয়ে ধরে নিলাম। সেমভাবে এই বিন্দু দুটো সংযোজক সরলরেখার দিক অনুপাত কত, x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1 করা হলো। তারপর দেখো সলভ করে পেলাম -2 1 1। তাহলে ধরলাম A2 ইকুয়ালস টু -2, B2 ইকুয়ালস টু 1 আর C2 ইকুয়ালস টু 1। এখন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 যখন মাল্টিপ্লাই করে অ্যাড করলাম তখন ভ্যালুটা আসছে 0। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে সরলরেখা দুটি পরস্পর লম্ব, কারণ আমাদের এই যে সম্পর্কটা ছিল এই সম্পর্কটা সিদ্ধ করেছে এর জন্য। এরপর যে এক্সাম্পল আছে দেখো, এক্সাম্পল 2, প্রমাণ করো এই দুটো বিন্দু সংযোজক সরলরেখা, এই বিন্দু আর এই বিন্দু দুটো সংযোজক সরলরেখার সাথে সমান্তরাল। এবার সমান্তরাল হওয়ার কন্ডিশন কি, সমান্তরাল হওয়া তো জানোই যে হয় আমরা এইটা ইউজ করব A1 বাই A2 ইকুয়ালস টু B1 বাই B2 ইকুয়ালস টু C1 বাই C2, বা ও দিক কোসাইন দিয়ে যেটা ছিল L1 বাই L2 ইকুয়ালস টু M1 বাই M2 ইকুয়ালস টু N1 বাই N2, ওটা ইউজ করতে পারি। তাহলে এক্ষেত্রে আমি প্রথমে কি করব, এই বিন্দু দুটো সংযোজক সরলরেখার দিক অনুপাত বের করে নিলাম। তো দেখো দিক অনুপাত ওই যে x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1 করে নিলাম।
করে আমি A1 B1 C1 দিয়ে ওগুলোকে প্রকাশ করে দিলাম। সেমভাবে এই বিন্দু দুটোর সংযোজক সরলরেখা দিক অনুপাত আমি বের করলাম, এই যে x2 - x1 y2 - y1 z2 - z1 দিয়ে এটাকে a2 b2 c2 দিয়ে প্রকাশ করলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি a1/a2 = হাফ হচ্ছে, b1/b2 করলাম তাতেও হাফ হচ্ছে, আর c1/c2 করলাম তাতেও হাফ হচ্ছে। তাহলে যেহেতু আমরা পেয়ে গেলাম যে a1/a2 = b1/b2 = c1/c2, তাই স্পষ্টতই আমরা বলতে পারি যে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। এরপর যেটা আসছে দেখো এক্সাম্পল 3, এই বিন্দু দুটির সংযোজক সরলরেখা ও এই বিন্দু দুটির সংযোজক সরলরেখা পরস্পর লম্ব হলে কে এর মান নির্ণয় করতে দিয়েছে। ঠিক আছে, তো কে এর মান নির্ণয় করতে দিয়েছে, তাহলে আগে লম্ব হওয়ার কন্ডিশন তো আমরা জানি a1a2 + b1b2 + c1c2 = 0। প্রথমে আমাদের দিক অনুপাতগুলো বার করে নিতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে তোমরা কিন্তু আগের মতো লিখে করবে, আমি এখানে শর্টে করেছি। প্রথম ক্ষেত্রে a1টা কত x2 - x1, b1টা কত y2 - y1, আর c1টা কত z2 - z1, তাহলে a1 b1 c1 পেয়ে গেলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে a2টা কত, a2টা হলো x2 - x1 এর y2 - y1 করে বের করে ফেললাম, আর এক্ষেত্রে c2টা হলো z2 - z1 করা হলো। তাহলে আমরা a1 b1 c1 আর a2 b2 c2 দুটোই পেয়ে গেলাম। তাহলে এবার আমরা এটাকে সূত্রে বসাই। প্রশ্নানুযায়ী বলেই দিয়েছিল যে সরলরেখা দুটি পরস্পর লম্ব, তাহলে a1a2 + b1b2 + c1c2 = 0। তাহলে দেখো সেই মানগুলো আমরা বসিয়ে দিলাম, বসানোর পর যেটা পেলাম কে এর ভ্যালু পেলাম 6। এরপর যেটা আসছে এক্সাম্পল 4, এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার সমান্তরাল হলে a এবং b এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো এবার বলে দিয়েছে সমান্তরাল যদি হয়, তাহলে প্রথম ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে দিক অনুপাতগুলোকে p1 q1 r1 আর p2 q2 r2। আমি a1 b1 c1 কেন ধরলাম না, কারণ দেখো প্রশ্নের মধ্যে a আর b ছিল, যাতে কনফিউশন ক্রিয়েট না হয় তার জন্য আমি এটাকে p1 q1 r1 আর p2 q2 r2 দিয়ে প্রকাশ করলাম। সরি, এটা r2 হবে। এবার দেখো প্রথম ক্ষেত্রে p1টা কত হবে, তাহলে x2 - x1 করা হলো, তারপরে হলো q1টা কত y2 - y1 সেটাও করা হলো, আর r1 = কি z2 - z1 সেটাও করা হলো। সেমভাবে p2টা কি x2 - x1 সেটা করা হয়েছে, q2টা কি y2 - y1 সেটা করা হয়েছে, আর যেটা r2 সেটা z2 - z1 সেটাও করা হলো। এবার প্রশ্নানুযায়ী বলে দিয়েছে যে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল, তার মানে কি p1/p2 = q1/q2 = r1/r2, এটা তোমাকে প্রশ্নানুযায়ী দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে p1 এর ভ্যালুটা আমি বসিয়ে দিই -4, আর p2 হলো b - 2, q1 এর ভ্যালুটা -6 আর q2 এর ভ্যালু হলো -15 - a, এগুলো সমস্ত বসিয়ে দেওয়া হলো, r1 আর r2 এর ভ্যালু বসিয়ে দেওয়া হলো। এবার দেখো আমাকে কার মান বার করতে দিয়েছে, a আর b এর। তাহলে আমি যদি প্রথম আর তৃতীয় অনুপাতটা নিই তাহলে দেখো আমি b এর মান পেয়ে যাব, আর দ্বিতীয় আর তৃতীয় অনুপাতটা যদি নিই তাহলে a এর মান পেয়ে যাব, কারণ আমি তো যে কোনো অনুপাতগুলোকে নিয়ে অঙ্ক সলভ করতে পারি। ঠিক আছে, কিন্তু এই দুটো যদি নিই তাহলে a আর b এর একটা রৈখিক সমীকরণ চলে আসবে, যেটা আমাদের কোনো কাজের না। তাহলে প্রথমবার আমরা কি করলাম, প্রথম এবং তৃতীয় অনুপাতটাকে নিয়ে পাই, দেখো এটা পেলাম। এখান থেকে সলভ করে কি পেলাম, b = -6। সেমভাবে এবার আমরা কি করব, দ্বিতীয় আর তৃতীয় অনুপাতটা নেব। দেখো কি পেয়েছি, দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতকে নিয়ে পাই এই যে এর ভ্যালুটা কত পেলাম, সলভ করে -3। তাহলে নির্ণয় সমাধান হয়ে গেল a = -3 আর b = -6। এরপর যেটা রয়েছে এক্সাম্পল 5-এ, দিক অনুপাত সমূহ নির্ণয় করে প্রমাণ করো এই বিন্দু তিনটি সমরেখ। তাহলে দিক অনুপাত সমূহ এখানে কিন্তু বলেই দিয়েছে, তোমরা কিন্তু যদি মেনশন করে না দেয় তাহলে বিন্দু তিনটি সমরেখ হওয়ার তো শর্ত তোমরা এর আগেও করেছো, তো সেটা দিয়ে করতে পারো। কিন্তু যদি মেনশন করে দেয় যে দিক অনুপাত সমূহ নির্ণয় করে প্রমাণ করো, ঠিক আছে, তো তাহলে তো তোমাদের দিক অনুপাত করতেই হবে। তাহলে আমি প্রথমে নিলাম PQ অনুপাত, যদি a1 b1 c1 মনে করি তাহলে a1 = কি x2 - x1, b1 = y2 - y1 আর c1 = z2 - z1, সেগুলো সলভ করে এটা পেলাম a1 b1 c1 এর ভ্যালু। এরপর QR সরলরেখার দিক অনুপাত কত, QR সরলরেখার দিক অনুপাত দেখো এখান থেকে যদি আমি মনে করি a2 b2 c2 তাহলে a2 = x2 - x1 y2 - y1 আর এটা হলো z2 - z1
এরপর বলে দিয়েছে প্রমাণ করতে হবে যে বিন্দু তিনটি সমরেখ। তাহলে সমরেখ হওয়ার আগে আমাদের আগের বার খেয়াল করো, আমরা আগে পরীক্ষা করি যে সমান্তরাল কিনা। তাহলে সমান্তরালের কন্ডিশনে কি ছিল, a1/a2, তাহলে a1/a2 নিলাম, b1/b2ও নিলাম, আবার c1/c2ও নিলাম। নেওয়ার পর দেখছি যে অনুপাতটা কিন্তু তিনটে ক্ষেত্রেই সেম। তাহলে যেহেতু এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো, তাই স্পষ্টতই PQ এবং QR সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল তো হয়ে গেল। এবার দেখো কমন পয়েন্ট রয়েছে, যদি কমন পয়েন্ট না থাকতো তাহলে আমরা সমান্তরাল বলে ছেড়ে দিতাম, কিন্তু এক্ষেত্রে কি একটা কমন পয়েন্ট রয়েছে। এর জন্য যেহেতু Q একটা সাধারণ বিন্দু পেয়ে গেছি, তার জন্য PQ এবং R বিন্দু তিনটি সমরেখ। বোঝা গেল? এরপর যেটা আছে এক্সাম্পল 6, এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখা x অক্ষের সাথে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। দেখো যে বিন্দুটা তোমাদের দিয়ে দিয়েছিল সেই বিন্দুটার সংযোজক সরলরেখার দিক অনুপাত দেখো, x2 - x1, y2 - y1, z2 - z1 করলে যেটা পাও সেটা হলো এই যে প্রদত্ত যে দুটো বিন্দু দিয়ে দিয়েছিল সেই বিন্দু দুটো সংযোজক সরলরেখার দিক অনুপাত। আর আমরা আগেই জানি যে x অক্ষের দিক অনুপাত হলো 1, 0, 0। তাহলে x অক্ষ আর ওই দুটো বিন্দু সংযোজক সরলরেখার মধ্যবর্তী কোণ যদি আমি থিটা ধরে নিই, cos θ = a1a2 + b1b2 + c1c2 √ a1² + b1² + c1² * a2² + b2² + c2²। তাহলে সেখান থেকে আমরা কি পাই, cos θ = 2/3, তাহলে θ আসছে cos ইনভার্স 2/3। বুঝতে পারছো? তাহলে x অক্ষের দিক অনুপাতটা আমরা আগেই জানি, সেই সূত্রটা ইউজ করে আমরা এই অঙ্কটা করলাম। এরপর আমি তোমাদের এই অঙ্কগুলো হোমওয়ার্ক দিচ্ছি, পাশে উত্তরও লেখা আছে, তোমরা এই অঙ্কগুলো করে আমাকে জানাবে পারছো কিনা। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিওটাতে আমরা এই চ্যাপ্টারের আরও কিছুটা এক্সাম্পল দেখব। তোমরা তাহলে এগুলো প্র্যাকটিস করো। আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে বইয়ের PDF দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করেও তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে পারো।